মাহবুবের নিতু, লেখিকা ত্রিধা আনিকা, পর্ব ৯। নিতু নিরুপায় হয়ে মাহবুবের ঘরেই বসে রইল এবং বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। ঘুম ভাঙল তখন রাত হয়ে গেছে। মাহবুব বিছানায় নেই। নিতু তড়িঘড়ি করে উঠে বসলো। সে কি করে বিছানায় এলো? সে তো সোফায় বসেছিল। ও মাই গড, মাহবুব ভাই কোথায়? নিতু বিছানা থেকে নামবার আগে ডাকলো, মাহবুব ভাই, মাহবুব ভাই। ঘরে নেই। বাথরুমে নেই। বাথরুমেও নেই। গেল কোথায়? রোগী পাহারা দিতে এসে রোগীই গায়েব। নিচে নেমে রিসিপশনে খোঁজ নিতেই জানা গেল মাহবুব বেরিয়ে গেছে। নিতু দীর্ঘশ্বাস ফেলল। জ্বর ছাড়তে বেরোতে হলো? এত ঠান্ডায় না বেরোলে চলছিল না বুঝি মানুষটার? রাতে বড় চাচা বড় চাচি ফোন করে জানালেন তারা হোটেলে ফিরছেন না। যেখানে গিয়েছিলেন সেখানে স্লো ফলে হাটকে গেছেন। নিতু একা একা অপেক্ষা করতে লাগলো মাহবুবের জন্য। এর মধ্যে মা বাড়ি থেকে ফোন করে নিতুকে একচোট ধমকালেন, যেন মাহবুবের জ্বর হওয়াটা নিতুর দোষ। এই অসুস্থতার জন্য নিতুই দায়ী। নিতু বারবার করে বলল, জ্বর ছেড়ে গেছে, তিনি ভালো আছেন মা। কি ভালো আছেন? তোর চাচি তো বললেন বমি করে করে ছেলেটার শরীর শেষ পুরো। শোয়া থেকে কাচ্চিত হতে পারছে না। বমিতে শরীর কত কাহিল হয় জানিস? মা টনকে টন গরুর গোস্ত খেলে বমি তো হবেই। খেতে বসলে তিনি পারলে বাটি গিলে ফেলেন। কপত কপত করে শুধু গিলতেই থাকেন। আমার ধারণা একটা আস্ত গরু সেদ্ধ করে দিলে মাহবুব ভাই সেটা এক নিমিষেই খেয়ে ফেলবেন। একটা ঢেকুর পর্যন্ত তুলবেন না। তুই নিজে খেতে পারিস না মানে কি এই জগৎবাসীও তাদের খাওয়া দাওয়া ছেড়ে দেবে? ছেলেটা গরুর গোস্ত একটু পছন্দ করে বলে এমন করে বলবি? মা, তিনি সত্যিই খুব বেশি খান। কাল তিনি 3 টাইমস বিপ নিয়েছেন। শশার সালাডটা পুরোটাই খেলেন, ডিম খেলেন দুটো। তারপর মা ফোনের ওপাশে চিৎকার করে উঠলেন, নিতু, এত ছোট মন হয়ে গেছে তোর? বিদেশে গিয়ে এত নিচু চোখ হয়ে গেছে তোর? মানুষের খাওয়া দাওয়া পর্যন্ত নজর দিচ্ছিস? ছেলেটা এত কষ্ট করে, এত কিছু ম্যানেজ করে গেল তোকে দেখতে, আর তুই? মা, তিনি মোটেও আমাকে দেখতে আসেননি। তিনি এখানে ওনার বন্ধুর কাছে কাজে এসেছেন। মা শুনলেন না, ঘ্যান ঘ্যান করতেই থাকলেন। এই নিতুকে পেটে ধরেছিলাম আমি। তোর 9 মাসের সময় আমি স্বপ্ন দেখলাম তোর সোনার ইটে বাঁধানো একটা বাড়ি আছে। সেই বাড়ি থেকে তুই সোনার ইট খুলে খুলে লোকজনকে বিলিয়ে দিচ্ছিস। নিজের সোনার ঘর ভেঙে মানুষকে সাহায্য করছিস। আমি ভাবলাম আমার নিতু হবে হাতে খোলা মানুষ, মানুষের খাওয়া পড়ায় 2 হাত ভরে ভরে দেবে। অথচ এখন দেখো, ছেলেটা শশার সালাদ খেলো বলে তুই চাইছিস সে মরে যাক। স্ট্রেঞ্জ, আমি কখন বললাম মরার কথা? বলতে আর বাকি কি রেখেছিস? আজ বলছিস বেশি খায়, কাল বলবি খেয়ে সব শেষ করে ফেলছে। শোন নিতু, যে খায় বেশি সে রোজগারও করে বেশি। তোর মতো বিদেশে বসে বসে বাবার ক্যাশ টাকা খোয়ায় না। টাকার খোটা দেবে না মা। আমার পড়াশোনা শেষ হোক, গুনে গুনে সব শোধ করে দেব। এই যে তুই ওদেশে থাকছিস, এখানে বসে তোর বাবা আর আমি যে চোখের পানি ফেলছি, এসবও শোধ করে দে। চোখের পানির হিসাব রাখছিস তো? শুরু কর, এখন থেকে কান্না শুরু কর, সব শোধ চাই আমাদের। নিতু ফোন রেখে দিল। মায়ের আজগুবি কথাবার্তা শুনে মেজাজ খারাপ করার মানে হয় না। এমনিতেই সে যথেষ্ট খারাপ মেজাজে আছে। এই একটা মানুষকে নিয়ে তার পরিবারের মানুষগুলোর কেন এত চিন্তিত? কেন মা, বড় চাচা, বড় চাচি সবাই মাহবুব ভাইকে এত ভালোবাসেন? এই মানুষটার ভেতরটা জানেন না বলেই কি? মাহবুব ফিরল রাত 10টার পরে, হাতে এক গাদা শপিং ব্যাগ। নিতুকে নিচে ওয়েটিং লাউঞ্জে দেখে কথা বলল না। নিতুও নিজে থেকে কথা বলল না। জনাব তাহলে শপিং করতে গিয়েছিলেন? নিশ্চয়ই বইয়ের জন্য কেনাকাটা। কেনাকাটা করেছেন মানে কি খেয়ে এসেছেন? আর নিতু ডিনার না করেই বসে আছে। ইস, কি বোকা সে! মাহবুব ব্যাগপত্র রিসিপশনার বয়কে দিয়েই রুমে পাঠালো। নিতুর কাছে এসে বলল, তোর বড় চাচা বড় চাচি কি তোকে দেখতে এসেছে, না নিজেরা হানিমুন করতে এসেছে বলতো? বাড়ির মেয়েকে একা রেখে নিজেরাই টই টই কি করে পারে বলতো? অবশ্য তোর বাড়ির লোক তো ঠিকই আছে। নিতু কথাটা সম্পূর্ণ না শোনার ভান করলো। কথা শুনেই বোঝা যাচ্ছে বাদরটা এখন পুরোপুরি সুস্থ। নিতুর রুমে চলে যাওয়া দরকার। রুমে গিয়ে সে খাবার অর্ডার করে দেবে চুপচাপ। নিতুর রুমে যাওয়া হলো না। মাহবুব পিছু ডাকলো, শপিংয়ের চোটে খাওয়া হয়নি, আমি খেতে যাব, তুইও চল। আমি খাবো না মাহবুব ভাই। খেতে বলছে কে? আমার সঙ্গে যেতে বলছি। আবার জ্বর আসবে মনে হচ্ছে। মাথা ঘুরে পড়ে টরে যায় যদি? অ্যাম্বুলেন্স ডেকে দিতেও তো লোক লাগবে। মাহবুব ওখানে গিয়ে আবার এক গাদা রিচ ফুড অর্ডার করলো। নিতু একবার বলতে চাইলো, সবে জ্বর ছাড়লো, মুখে স্বাদ পাবেন না, আপাতত স্যুপ খান। বলা হলো না।
খেতে বসে মাহবুব চুপচাপ খেয়ে গেল। নিতু নিজে থেকে বারবার বলতে গিয়েও থেমে গেল, আচ্ছা মাহবুব ভাই কি গত রাতের ব্যাপারটা ভুলে গেছেন? ভুলে গেলেই ভালো, কথা বলে মনে করাবার প্রশ্নই ওঠে না। নিতু একবার ভাবলো কপালে হাত দিয়ে জ্বর দেখবে, সেটাও এক সময় সাহসের অভাব আর দ্বিধার কারণে দেখা হলো না। খাবার পর মাহবুব ভাই স্বাভাবিক ভঙ্গিতে কফি খেলো, জ্যাকেটের পকেট থেকে বের করে ওষুধ খেলো। নিতু চুপচাপই বসে থাকলো, কোনো কথাই তো বলার নেই তার। মাহবুব আরাম করে আবার চাও খেলো এবং অনেক দিন পর নিতুর সামনে সিগারেট ধরালো। নিতু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। আমি রুমে গেলাম। মামা মামি ফিরবে না রাতে? উহু, বুড়ো বয়সে কত ঢং, যেন জোড়ার কবুতর। নদীর মতো বয়সে পুকুরের মতো ঢলাঢলি। তুই একা থাকতে পারবি? নিতু ইয়ার্কির সুরে হাসলো, দেখি পারে কিনা, এতদিন ধরে তো চেষ্টা করছি। নিতু হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলল, আপনি এখানে যে কাজে এসেছিলেন সেই কাজ হয়েছে? মাহবুব জ্বলন্ত সিগারেটটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, এখনো হয়নি, আরও 2 দিন তো আছি, দেখি হয় কিনা। এসেই অসুখে পড়ে গেলাম, বাধা পড়ে গেল। ও, নিতু চলে আসার সময় মাহবুব পিছু ডাকলো। নিতু নিতু জবাব দিল না, তবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মাহবুব কিছুই বলল না। এমনি ডাকলেন? তোর যে একটা কাউকে ভালো লাগে লিখেছিলি চিঠিতে, ওটা কি সত্যি? মিথ্যে কেন লিখব? প্রশ্ন করছিস কেন? সোজা করে জবাব দিতে কি তোর বাঁকা দাঁত মানা করছে? আপনিও তো লিখেছিলেন আপনার একজনকে ভালো লাগে, সেটা কি মিথ্যে? তোর কি মনে হয় আমি মিথ্যে বলতে পারি? আমি তো সেই কবে থেকেই বাধা পড়ে আসি আমার বউয়ের কাছে। নিতু বুকের হাহাকারটা মুখের উচ্ছলতায় বদলে দিয়ে বলল, কংগ্রাচুলেশন মাহবুব ভাই। কংগ্রাচুলেশন কেন করছিস? আজ নতুন শুনছিস নাকি? এমনভাবে টিস করছিস যেন আমার কাউকে ভালো লাগতেই পারে না। নিতু হাসলো। মাহবুব বিভ্রান্তের মতো তাকিয়ে রইল। নিতু তার হাতের ব্রেসলেটটা খুলে মাহবুবের সামনে রেখে বলল, এটা তাকে দেবেন, বলবেন একজন আপনার কাছে অনেক দেনায় আটকে ছিল, এটা দিয়ে মুক্ত হলো। হাত থেকে একটা ব্রেসলেট খুলে দিলেই ঋণ শোধ হয়ে গেল বুঝি? এত সোজা? নিতু শীতল দৃষ্টিতে তাকালো। কেন, আপনার কাছে কি আমার এর থেকে বেশি ঋণ আছে? মাহবুব জবাব দিল না। জায়গা থেকে উঠে এসে নিতুর ব্রেসলেটটা নিতুর হাতেই পরিয়ে দিল। নিতু কিছু বলতে চাইছিল, মাহবুব সুযোগ দিল না, দ্রুত রুমের দিকে চলে গেল। নিতু ফিসফিস করে বলল, আমার হাতের জিনিস আপনার বউকে দিতে এত আপত্তি? আপনার কাছে এত অবহেলিত আমি? নিতু রুমে এসে সেই রাতে এক ফোঁটাও ঘুমোতে পারল না। সারা রাত জেগে কাটালো। রুমে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো, ঘুম আসার জন্য অনেক রকম এক্সারসাইজও করলো, কিছুতেই কিছু হলো না। বারবার শুধু মনে হতে থাকলো, এই জীবনে মাহবুব ভাইকে অন্য কারো হতে দেখলে সে বাঁচতেই পারবে না, নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে। ভোর 5:30টার সময় ভাবলো বাইরে গিয়ে কিছুক্ষণ দৌড়াবে, শরীর ক্লান্ত হলে ঘুম পাবে। কিন্তু দরজা খুলে নিতু ভীষণ চমকে গেল। মাহবুব ভাই তার দরজার সামনে বসে আছেন। নিতুকে দেখেই বললেন, পানি আনতে নিচে যাচ্ছিলাম, হঠাৎ বা পায়ের রগে এত টান পড়লো, বসে পড়তে হলো। রিসেপশনে একটু ফোন করতো নিতু, ডাক্তার লাগবে মনে হচ্ছে। নিতু মনে মনে বলল, নিশ্চয়ই ক্যাঙ্গারুর মতো লাফাতে লাফাতে যাচ্ছিলেন। আপনি তো একটা তিরিং বিরিং ছাগলছানা। ছাগলছানাও আপনার থেকে ভালো, অন্তত বুঝে লাফায়। আপনি লাফান না বুঝে এবং অকারণে। আপনি ঘরে আসুন মাহবুব ভাই, আমার কাছে পেইন কিলার স্প্রে আছে। কি করে আসবো দেখছিস না, হাঁটতে পারছি না, পাখা তো নেই পিঠে, উড়ে যেতে পারবো না তো। নিতু মাহবুবের হাত ধরল। তোর ঘরে যাব না, লোকে ভাববে রাতে আমি তোর ঘরেই ছিলাম, কেলেঙ্কারিরা শেষ থাকবে না। মাহবুব নিতুর কাঁধ ভর করে খোঁড়াতে খোঁড়াতে নিজের ঘরে গেল। বিছানায় বসেই বলল, ডক্টর আসতে মানা করে দে নিতু, ব্যথা সেরে গেছে, এই দেখ পা সোজা করতে পারছি। মাহবুব দুবার পা নাড়িয়ে নিতুকে দেখালো, এরপরে কম্বল মুড়িয়ে বিছানায় শুয়ে পড়ল এবং 2 মিনিটের মাথায় নাক ডাকতে শুরু করলো। নিতু ভেবেই পেল না এক্ষুনি যে পায়ের ব্যথায় কাতরাচ্ছিল সে কি করে 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। বড় চাচি ফিরলেন ব্রেকফাস্টের আগেই। ফিরেই বড় চাচি যে কথাটা নিতুকে জিজ্ঞেস করলেন তা হলো, মাহবুব কি কাল রাতে তোমায় কিছু বলেছে নিতু? না চাচি। ও, কিছুই বলেনি? হুম। বড় চাচি এত আশ্চর্য হলেন যে কল্পনার বাইরে। কয়েকবার বিড়বিড় করে বললেন, মাই গড, কিছুই বলেনি? এটা কি করে সম্ভব? কিছু কি বলার ছিল চাচি? বড় চাচি জবাব দিলেন না। সেদিন বড় চাচি কোনো একটা ব্যাপারে মাহবুবের সঙ্গে বেশ রাগারাগিও করলেন, কিন্তু মাহবুব খুব স্বাভাবিক আর সুস্থ। শুধু নিতুর সঙ্গে কথাটা একদম কম বলল।
তারপরের 3 দিন কাটলো খুব স্বাভাবিকভাবে। মাহবুব বড় চাচা বড় চাচিকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে গেল, কেনাকাটা করলো, কিন্তু নিতুর এসবে জয়েন করা হলো না ক্লাসের জন্য। মাহবুব যেন নিজেও চাইছিল না নিতু তাদের সঙ্গে জয়েন করুক। চলে যাওয়ার দিন মাহবুব এয়ারপোর্টে নিতুর হাতে দুটো খাম ধরিয়ে দিল, একটা সাদা এবং একটা কালো রঙের। বলল, সাদা চিঠিটা এখনই পড়তে পারিস, কালোটা পড়বি আমাদের ফ্লাইট ছাড়ার পর। নিতু সাদা কাগজের চিঠিটাই আগে খুলল। নিতু, জ্বর হলে আর মাতাল হলে আমার নারী শরীর চাই, এই কথাটা তোর বলা ঠিক হয়নি, কারণ এর আগে আমি অনেকবার মাতাল না হলেও অনেকবার জ্বরে পড়েছি, তখন আমার এমন ভুল হয়নি। আর মাতাল যদি বলিস, রুবার বিয়ের পর আমি আরও 2বার মদ খেয়েছি, কই তখন তো এমন হয়নি। শুধু যখন যখন তুই আমার খুব কাছে এসেছিস, গায়ে ছুঁয়েছিস, তখন তখন আমার এমন ভুল হয়েছে। আমার মনে হয় কি জানিস, এই ভুলের দোষটা আমার নয়, দোষটা তোর। তুই কাছে এলেই আমার লাগাম ছুটে যায়। আমার মতো চরিত্রবান, বিশুদ্ধ, লাজুক, ভদ্রতায় নেতিয়ে পড়া একটা ছেলের চারিত্রিক খোলসের জন্য দায়ী তুই আর তোর নরম শরীর। তুই একটা মাথা খারাপ করে দেয়া মেয়ে। তোর শরীর, তোর আচরণ, তোর চাহনি, এসবই আমার নীতি নৈতিকতাকে নাড়িয়ে দেয়। না হলে আমার এত মজবুত চরিত্রের কোনোদিন তো ভিত কাঁপেনি। ভাগ্যিস আমি ধৈর্য ধরা ছেলে, ভাগ্যিস আমি নিজেকে সামলাতে পারি, না হলে তো কাহিনী ঘটেই যেত। তোর কি কিছু আসতো যেত না, কিন্তু আমি লজ্জায় মরে যেতাম। নিজের প্যান্টের জিপ লাগানোর সময়ই আমি মাথা নিচু হই না, খালি গায়ে হয়ে আমি বারান্দায় পর্যন্ত রোদ পোহাই না। সেখানে চিন্তা কর, তোকে আমার সব দেখিয়ে ফেলবো। ছি, এই কথাগুলো লিখতে লজ্জায় আমি কতবার চোখ বন্ধ করেছি জানিস। এক্ষুনি 2বার আমার গাল এত লাল হলো যে মশা বসতে গিয়ে আগুন ভেবে ভয়ে উড়ে পালালো। চিঠির অক্ষরগুলোর দিকে পর্যন্ত আমি তাকাতে পারছি না। থাক এসব কথা। তারপরও তুই যেহেতু ভেবেই নিয়েছিস আমাকে দোষ দিবি, আমাকে দায়ী করবি, আমাকে বাজে স্বভাবের ভাববি, তাই আমিও আর কথা বাড়ালাম না। তোকে RNQX বললাম। শোন, জ্বরের সময় তুই যে আমায় শুয়ে দিলি, আমার সরল আর নিষ্পাপ মনটা তখনই উস্কেছে। উস্কানি কার ছিল? তোর এবং তোর। সুতরাং দোষটাও তোর এবং নিশান্তিকার। তাও আমি কিন্তু বলছি না ক্ষমা চা নিতু, কারণ আমি জানি ক্ষমা চাইবার মতো ব্যাপারটা নেয়ার মতো মনের প্রাচুর্য আর সহবোধ তোর নেই। থাক, কি আর করা, সবাই তো আর 5 গুণের হয় না। ইতি, দোষ না করেও ভুল না করেও ক্ষমা প্রার্থনার মতো বড় মন মানসিকতার অধিকারী মাহবুব। খুশি হয়েছিস তো? দ্বিতীয় চিঠিটা ঠিক চিঠি নয়, কয়েকটা প্রশ্ন করা লাল কালিতে। নিতু, 1, তুই কি ফোমের ইনার পড়িস? সেদিন জ্বরের সময়ে তোর কোলে শুয়ে তো তোর বুকের উঁচুর জন্য মুখ দেখতে পাচ্ছিলাম না রে। কত পড়িস? 36, 8? কথাটা শুনে নিশ্চয়ই চমকে উঠেছিস। হয়তো ভাবছিস এরকম অসভ্য একটা কথা বলতে আমার মুখে বাঁধলো না। আরে মুখে বাঁধার কি আছে, সত্যি কথা বলছি। আর সত্যি কথা বলতে দরকার পড়লে আমি মাহবুব বুকের রক্ত দিয়ে ফেলতে পারি। যা বলছিলাম, রুবার বিয়ের সময়ও তো এত বড় ছিল না, হুট করে এত বড় হয়ে গেল। বিদেশে এসে কিছু করেছিস? 2, সারাক্ষণ দাঁতে দাঁত চেপে কি এত ভাবিস বলতো? প্রায় সময়ই দেখলাম কথা বলতে গেলে তোকে 2বার ডাকতে হয়। এত অমনোযোগী হয়ে কি করে যে ফিজিক্স পড়ছিস কে জানে। 3, আচ্ছা নিতু, তুই কি সত্যিই কারো প্রেমে পড়ে গেছিস? ওখানের কেউ? কারণ আমার কাছে এখনো ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে। 4, আমার মনে হয় নিতু তোর শারীরিক সমস্যা আছে। এই ধর হরমোনের সমস্যা। কেন বলছি? কারণ এই যে আমি তোকে চুমু খেলাম, কাছে টানলাম, তুই শক্ত পাথর হয়ে রইলি। এটা কি করে সম্ভব বলতো? আমার মতো হ্যান্ডসাম, গায়ে মিষ্টি গন্ধওয়ালা একটা ছেলের আদরে যে পাথর হয়ে থাকে, সে আর যাই হোক সুস্থ মানুষ না। তুই কম বয়সী মেয়ে, এই বয়সে এরকম হলে তো ঝামেলা। কোনো চান নেই, শিহরণের দোল নেই, কিচ্ছু নেই। ডাক্তার দেখা নিতু, আগে থেকে চিকিৎসা করলে এসব ভালো হয়ে যায়। আমার এক বন্ধু মনির নাম, বিয়ে করে বেটা পড়লো ঝামেলায়, বউ চলে যায় অবস্থা, পরে বেচারা ডাক্তার দেখিয়ে হরমোন টেস্ট করলো, এখন পুরো জন আব্রাহাম। বউকে দিনে 2বার কোলে নেয়, আর নিজে তো কতবার বউয়ের গাড়ি চড়ে তার কোনো হিসাবই নেই। এই বছর শুনছি দে আর অন দ্য ওয়ে অফ ফ্যামিলি।